আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের অংশ ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আজকের আলোচনা শেষে আমরা শিখব ধ্বনি কি বলতে পারবো, বর্ণ কি বলতে পারবো, ধ্বনির প্রকারভেদ করতে পারবো এবং বর্ণ আমরা চিহ্নিত করতে পারবো। ধ্বনিতত্ত্বের এই আলোচনার কিছু অংশ তোমরা স্ক্রিনেও দেখতে পারবে। আমরা ধ্বনিতে ছিলাম। ধ্বনি কি? ধ্বনি হলো আমাদের কণ্ঠ নিঃসৃত আওয়াজ বা যে সাউন্ড হয় সেই সাউন্ডটাকেই বলা হয় ধ্বনি। বাংলা ব্যাকরণে এরকম ধ্বনি রয়েছে 50টি। এই 50টি ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রথম অংশ স্বরধ্বনি, দ্বিতীয় অংশ ব্যঞ্জন ধ্বনি। এখন স্বরধ্বনি কি? স্বরধ্বনি হলো যে ধ্বনি উচ্চারণ করার সময় আমার স্বরতন্ত্রীর বা মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সে ধ্বনিগুলোকে বলা হয় স্বরধ্বনি। বাংলা ব্যাকরণে এরকম স্বরধ্বনি রয়েছে 11টি। ব্যঞ্জন ধ্বনি কি? ব্যঞ্জন ধ্বনি হলো যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমার মুখবিবরের বা স্বরতন্ত্রীর কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে, সে ধ্বনিগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। বাংলা ব্যাকরণে এরকম ব্যঞ্জন ধ্বনি রয়েছে 39টি। 39টি ব্যঞ্জন ধ্বনি, 11টি স্বরধ্বনি। মোট 50টি ধ্বনি রয়েছে বাংলা ধ্বনিলিপিতে। এখন ধ্বনির সাথে বর্ণের সম্পর্ক কি? আমরা অনেক সময় ধ্বনিকে ভুল করে বর্ণ মনে করি, কিন্তু ধ্বনি একটি জিনিস, বর্ণ আরেকটি জিনিস। বর্ণ হলো বাংলা ব্যাকরণে ধ্বনি প্রকাশ করার জন্য আমরা যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করি সেই চিহ্নগুলোকে বলা হয় বর্ণ। তো বাংলা ধ্বনিলিপিতে ধ্বনি আছে 50টি। তো 50টি ধ্বনিকে প্রকাশ করার জন্য নিশ্চয়ই 50টি বর্ণ রয়েছে। ধ্বনিলিপি অনুযায়ী বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত স্বরবর্ণ, দ্বিতীয়ত ব্যঞ্জন বর্ণ। এখন স্বরবর্ণের সম্পর্ক হলো স্বরধ্বনির সাথে। তো আমরা কয়টি স্বরধ্বনি আছে জানি? স্বরধ্বনি আছে 11টি। এই 11টি স্বরধ্বনিকে প্রকাশ করার জন্য 11টি স্বরবর্ণ রয়েছে। আর 39টি ব্যঞ্জনধ্বনিকে প্রকাশ করার জন্য 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। আমরা বর্ণগুলো চিনে নিই। স্বরবর্ণ, স্বরধ্বনি প্রকাশের সাংকেতিক চিহ্ন। স্বরবর্ণ রয়েছে 11টি। অ থেকে নিয়ে ওই পর্যন্ত এই 11টি বর্ণ স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জনধ্বনি প্রকাশের সাংকেতিক চিহ্ন। ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। ক থেকে নিয়ে চন্দ্রবিন্দু পর্যন্ত এই 39টি বর্ণ হলো ব্যঞ্জন বর্ণ। এখন উচ্চারণ স্থান অনুযায়ী 5 ভাগে ধ্বনিকে ভাগ করার নির্দেশনা রয়েছে। এই 5 প্রকার হলো জিহ্বামূল, অগ্রতালু, পশ্চাৎদন্তমূল, অগ্রদন্তমূল, ওষ্ঠ। তো এই প্রত্যেকটা বর্ণ আমরা একটু চিনে নেই। জিহ্বামূলে রয়েছে 5টি ধ্বনি। ক থেকে নিয়ে অ পর্যন্ত এই 5টি বর্ণকে বলা হয় জিহ্বামূলীয় ধ্বনি। অগ্রতালুতে রয়েছে 7টি ধ্বনি। চ, ছ, জ, বর্গীয় জ, তালব্য স, অন্তস্থ জ, অন্তস্থ অ। তারপরে রয়েছে পশ্চাৎদন্তমূলীয় ধ্বনি। এখানে রয়েছে 9টি ধ্বনি। ট বর্গীয় সবগুলো ধ্বনি, ট থেকে নিয়ে মূর্ধন্য, মূর্ধন্য স, র, র, র। এই 9টি ধ্বনিকে বলা হয় পশ্চাৎদন্তমূলীয় ধ্বনি। তারপরে 7টি ধ্বনিকে আবার বলা হয় অগ্রদন্তমূলীয় ধ্বনি। অগ্রদন্তমূলীয় ধ্বনির মধ্যে রয়েছে ত বর্গীয় 5টি ধ্বনি। ত থেকে নিয়ে দন্তন্য এবং ল দন্তস্ব। সর্বশেষ রয়েছে ওষ্ঠধ্বনি। ওষ্ঠধ্বনি প বর্গীয় 5টি ধ্বনিকে বলা হয় ওষ্ঠধ্বনি, প থেকে নিয়ে ম পর্যন্ত। এগুলো উচ্চারণ স্থানীয় ধ্বনির প্রকারভেদ। উচ্চারণের উপর ভিত্তি করে ধ্বনিকে এইভাবে বিভাজন করা হয়। তারপরে ধ্বনিকে বিভাজনের আরও কয়েকটি প্রকার রয়েছে। তো এর মধ্যে ক থেকে নিয়ে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি, আবার এই ধ্বনিকেগুলোকে বলা হয় বর্গীয় ধ্বনি। এখন আমরা একটু দেখে নেব বর্গীয় ধ্বনিগুলার
বিভাজন। বর্গীয় 25টি ধ্বনির প্রথম 5টি ধ্বনি ক থেকে অ পর্যন্ত, এই 5টি ধ্বনিকে বলা হয় ক বর্গীয় ধ্বনি। ঠিক তেমনি পরের 5টি ধ্বনি চ থেকে নিয়ে ইয় পর্যন্ত, এই 5টি ধ্বনিকে বলা হয় চ বর্গীয় ধ্বনি। তার পরের 5টি ট থেকে নিয়ে মূর্ধন্য পর্যন্ত, এই 5টি ধ্বনিকে বলা হয় ট বর্গীয় ধ্বনি। তার পরের 5টি ত থেকে নিয়ে দন্তন্য পর্যন্ত, এই 5টি ধ্বনিকে বলা হয় ত বর্গীয় ধ্বনি। এবং সর্বশেষ প থেকে নিয়ে ম পর্যন্ত, এই 5টি ধ্বনিকে বলা হয় প বর্গীয় ধ্বনি। বর্গীয় ধ্বনিগুলোকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে: অল্পপ্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ। আবার অল্পপ্রাণের সাথে ঘোষের সম্পর্ক আছে, অল্পপ্রাণের সাথে অঘোষেরও সম্পর্ক আছে। মহাপ্রাণের সাথে ঘোষের সম্পর্ক আছে, মহাপ্রাণের সাথে অঘোষেরও সম্পর্ক আছে। প্রথমে আসি অল্পপ্রাণ ধ্বনি। যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখনিসৃত বাতাসের চাপ কম থাকে, সে ধ্বনিগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। অল্পপ্রাণ ধ্বনি হল বর্গীয় ধ্বনির প্রত্যেকটা বর্গের প্রথম ধ্বনি এবং তৃতীয় ধ্বনি। এই দুইটা ধ্বনি হলো অল্পপ্রাণ ধ্বনি। তার মানে 5টি বর্গ আছে, 5টি বর্গের মধ্যে 10টি ধ্বনি আছে, 10টি ধ্বনি হলো অল্পপ্রাণ ধ্বনি। ক বর্গীয় ধ্বনির মধ্যে ক এবং গ, এই দুটি ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠ নিঃসৃত বাতাসের চাপ কম থাকে। তাই এই দুটি ধ্বনিকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। অল্পপ্রাণ ধ্বনি পরে আসে মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ, মহা বিস্তৃত একটা কিছু বোঝাচ্ছে। তো এত বিস্তৃত না, কিন্তু আমরা যখন ধ্বনি উচ্চারণ করতে যাই তখন আমাদের মুখনিসৃত বাতাসের চাপ একটু বেশি থাকে। ক উচ্চারণ করার সময় একটু কম থাকে, কিন্তু আমরা যদি খ উচ্চারণ করি তাহলে চাপটা একটু বেশি আসছে। কণ্ঠ নিঃসৃত বাতাসের বেশি চাপ রয়েছে যে ধ্বনিগুলোতে, সে ধ্বনিগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। বাংলা ব্যাকরণে বর্গীয় ধ্বনির প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যদি আমি ক বর্গের কথা চিন্তা করি তাহলে ক বর্গের দ্বিতীয় ধ্বনি হলো খ এবং চতুর্থ ধ্বনি হলো ঘ। তাহলে ক বর্গের খ এবং ঘ, এই দুটি ধ্বনি হলো মহাপ্রাণ ধ্বনি। এই মহাপ্রাণ ধ্বনি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি। তার মানে 5টি বর্গ রয়েছে। 5টি বর্গে যদি প্রতি বর্গে 2টি করে থাকে তাহলে 5টি বর্গে আমাদের মহাপ্রাণ ধ্বনি হচ্ছে 10টি। এই মহাপ্রাণ ধ্বনি এবং অল্পপ্রাণ ধ্বনিতে বর্গীয় ধ্বনি হলো 25টি। তার মধ্যে অল্পপ্রাণ ধ্বনি পেয়েছি আমরা 10টি, মহাপ্রাণ ধ্বনি পেলাম 10টি। বর্গীয় ধ্বনি হলো 25টি। এই 25টি ধ্বনি থেকে যদি আমরা 20টি ধ্বনি বাদ দিয়ে দিই, তারপরে আরও থাকে 5টি ধ্বনি। তাহলে ওই 5টি ধ্বনিকে আমরা কোথায় ফেলব? এই 5টি ধ্বনিকে তো আমরা ধ্বনিলিপি থেকে বাদ দিতে পারবো না। তো ওই 5টি ধ্বনির জন্য রয়েছে আরেকটি বিভাজন। ওই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের নাকের প্রভাব থাকে এবং বাতাসের যে চাপ আসে সেই চাপে নাকের কিছু প্রভাব থাকে। যেমন অ, ইয়, ন, ন, ম। এই 5টি ধ্বনিকে বলা হয় নাসিক্য ধ্বনি, যেহেতু নাকের প্রভাব আছে। বর্গীয় ধ্বনির এই অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য বিভাজনের পরে আরও বিভাজন রয়েছে ঘোষ এবং অঘোষ। আমরা এখন আসি ঘোষ এবং অঘোষ ধ্বনির দিকে। অঘোষ ধ্বনি, যে বর্গীয় যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কম অনুরণিত হয়। অনুরণন মানে কি? অনুরণন মানে হলো কম্পন।
যে ধ্বনিগুলা উচ্চারিত হওয়ার সময় স্বরতন্ত্রী কম কাঁপে বা কম অনুরণিত হয়, সে ধ্বনিগুলাকে বলা হয় অঘোষ ধ্বনি, সে কম বাধাপ্রাপ্ত হয়। তো বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি। আর ঘোষ ধ্বনি হলো যে ধ্বনিগুলা উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়, মানে স্বরতন্ত্রী বেশি কাঁপে, সে ধ্বনিগুলোকে বলা হয় ঘোষধ্বনি। বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনিকে বলা হয় ঘোষধ্বনি। ওই ধ্বনিগুলা উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়। যদি আমরা ক বর্গের থেকে চিন্তা করি, তাহলে ক বর্গের তৃতীয় ধ্বনি এবং চতুর্থ ধ্বনি, এই দুটি ধ্বনি হলো ঘোষ ধ্বনি। তাহলে প্রতিটি বর্গে যদি দুটি করে ধ্বনি থাকে, মোট ঘোষ ধ্বনির সংখ্যা আমরা পাই 10টি। ঘোষ এবং অঘোষ ধ্বনি তাকে আবার বিভাজন করা হয় অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ। এখন এই প্রকারভেদগুলো আসলে কিভাবে হয় আমরা একটু দেখি। অঘোষ অল্পপ্রাণ। অঘোষ মানে আমরা জেনেছি যে ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কম অনুরণিত হয়। আর অল্পপ্রাণ বলতে আমরা জেনেছি যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের চাপ কম থাকে। তার মানে অঘোষ অল্পপ্রাণ হলো যে অঘোষ ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ কম থাকবে, সে ধ্বনিকে বলা হবে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। বর্গের প্রথম ধ্বনিটি হলো অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। তো 5টি বর্গ আছে, 5টি বর্গের প্রথম 5টি ধ্বনি হলো অঘোষ অল্পপ্রাণ ধ্বনি, তারপরে অঘোষ মহাপ্রাণ ধ্বনি। যে অঘোষ ধ্বনিগুলো উচ্চারণের সময় কণ্ঠ নিঃসৃত বাতাসের চাপ বেশি থাকে, তাদেরকে বলা হয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি। বাংলা বর্গীয় ধ্বনির বর্গের দ্বিতীয় ধ্বনিকে বলা হয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি। তারপরে আসি আমরা ঘোষ অল্পপ্রাণ ধ্বনি। ঘোষ হলো যে ধ্বনিগুলা উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়, তাদেরকে বলা হয় ঘোষ ধ্বনি। অল্পপ্রাণ হলো যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বা কণ্ঠ নিঃসৃত বাতাসের চাপ কম থাকে। তার মানে যেসব ঘোষ ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাসের চাপ কম থাকে, তাদেরকে বলা হয় ঘোষ অল্পপ্রাণ ধ্বনি। বাংলা বর্গীয় ধ্বনির তৃতীয় ধ্বনিটি হলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি। তারপরে রয়েছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি। এখন ঘোষ মহাপ্রাণ ধ্বনি কি? ঘোষ অবশ্যই যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়, এবং মহাপ্রাণ হলো বাতাসের চাপ বেশি থাকবে। তার মানে যে ঘোষ ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠ নিঃসৃত বাতাসের চাপ বেশি থাকে, সে ধ্বনিগুলোকে বলা হয় ঘোষ মহাপ্রাণ ধ্বনি। বাংলা ব্যাকরণের বর্গীয় ধ্বনির বর্গের চতুর্থ ধ্বনিকে বলা হয় ঘোষ মহাপ্রাণ ধ্বনি। তার মানে 5টি বর্গের চতুর্থ বর্ণটি হলো ঘোষ মহাপ্রাণ ধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, ধ্বনিতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করলাম। এই আলোচনা থেকে আমরা কি দেখলাম, কি পেলাম? ধ্বনি কি? ধ্বনি কত প্রকার? ধ্বনির সাথে বর্ণের সম্পর্ক কি? বর্ণ কত প্রকার? ধ্বনিগুলো উচ্চারণ স্থান অনুযায়ী কত ভাগে ভাগ করা যায়? আমরা পেয়েছি 5 ভাগে ভাগ করা যায়। তারপরে আবার জানলাম বর্গীয় ধ্বনি কয়টি বর্গ পেয়েছি আমরা? 5টি বর্গ পেয়েছি। তারপরে আমরা দেখলাম অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি। তারপরে আরও দেখলাম অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ। ধ্বনিতত্ত্বের ধ্বনি সম্পর্কিত আলোচনায় এই বিষয়গুলো আজকে উঠে এসেছে। আশা করব তোমরা বাসায় আরও ভালোভাবে চর্চা করবে, এবং এই চর্চা করে তোমরা ধ্বনিতত্ত্ব সম্পর্কে ভালো ধারণা স্পষ্ট করে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা এখানেই শেষ, কিন্তু তোমাদের কিন্তু এখানেই শেষ নয়। তোমাদের কিন্তু কাজ করতে হবে। একটি বাড়ির কাজ তোমাদের জন্য রেডি করে রেখেছি, তোমাদের এটা করতে হবে।
তো তোমরা একটু স্ক্রিনে দেখে নাও, বাড়ির কাজটি দেওয়া আছে। টেবিলে প্রদর্শিত ধ্বনিগুলোকে বর্গ, অল্পপ্রাণ ও মহাপ্রাণ হিসেবে চিহ্নিত করো। টেবিলে আমি মোট 12টি ধ্বনি দিয়েছি। এই ধ্বনিগুলোকে তুমি বর্গে ভাগ করবে, কোন ধ্বনিগুলো অল্পপ্রাণ ধ্বনি তা চিহ্নিত করবে, কোন ধ্বনিগুলো মহাপ্রাণ ধ্বনি তাও চিহ্নিত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানের আজকের এই ভিডিওটি কিশোর বাতায়নে আপলোড করা থাকবে। তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে দেখতে পারবে। এই অনুষ্ঠান সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিশোর বাতায়নে মন্তব্য আকারে তোমরা লিখতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। শুধু তাই নয়, তোমরা কিশোর বাতায়ন থেকে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারো এবং ওই কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে তোমরা খেলতে খেলতে শিখতে পারবে। সবার জন্য শুভকামনা করছি। সবাইকে ধন্যবাদ।